আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওটি মূলত নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেট ফাংশনের একটি যে অধ্যায় রয়েছে, যেটি উচ্চতর গণিতে অবস্থিত, সেই উচ্চতর গণিতের সেট ফাংশন অধ্যায়ের আজকে শুধু ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা সবচেয়ে জটিল টার্ম এবং বেশিরভাগ স্টুডেন্টের কাছে একটা আতঙ্কের নাম হচ্ছে ফাংশন। কিন্তু ফাংশন একটি বাস্তবধর্মী জিনিস এবং ফাংশন আমাদের বাস্তব জীবনে প্রচুর প্রয়োজন হয়। আমরা ম্যাথমেটিক্সকে যখন বাস্তব জীবনে রিলেট করি, আমরা ম্যাথমেটিক্সকে যখন বাস্তবের সাথে কম্পেয়ার করি, অথবা বাস্তব জীবনের কোনো ঘটনাকে যখন আমরা ম্যাথের মাধ্যমে প্রকাশ করি, তখন কিন্তু আমাদের ফাংশনের প্রয়োজন হয়। আধুনিক যুগে কম্পিউটারের যত যা কিছু রয়েছে সবকিছু কিন্তু কোনো না কোনো ফাংশনের মাধ্যমে, গণিতের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ আমরা দুনিয়ার সব জিনিসকে আমরা কম্পিউটারের মাধ্যমে এখন করতে পারি, সব কাজগুলো। এবং এই কাজগুলো করার জন্য অবশ্যই স্পেসিফিক বিভিন্ন ফাংশন তৈরি করা হয়েছে। অতএব বেসিক কথা হচ্ছে, ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গণিতের বিষয়, যার মাধ্যমে আসলে গণিত গণিত এবং বাস্তব জীবন এই দুইটাকে আসলে সম্পর্কিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে আসলে ফাংশন নিয়ে আলোচনা করতে চাই। তো ফাংশনটা বোঝার জন্য আমাদের ফার্স্ট জানতে হয় অন্বয় বা রিলেশন। রিলেশন জিনিসটা কি, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নতুন দিল্লি এবং থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। এখানে দেশের সাথে রাজধানীর কিন্তু একটা সম্পর্ক বা অন্বয় রয়েছে। দেখো, থাইল্যান্ডের সাথে ব্যাংকক, ভারতের সাথে নয়া দিল্লি বা নতুন দিল্লি, বাংলাদেশের সাথে ঢাকা। এখন আমরা যদি এইগুলাকে একত্রে এইভাবে লিখি, যে সেটের মাধ্যমে যদি এইভাবে লিখি যে বাংলাদেশ আর ভারত, এখানে ভারত আর বাংলাদেশ আর ঢাকা, ভারত আর নতুন দিল্লি এবং থাইল্যান্ড আর ব্যাংকক, এই যে যে সম্পর্কটা যদি একত্রে লিখি, তাহলে দিস ইজ এ রিলেশন এন্ড দিস ইজ এ অন্বয়। ঠিক আছে, এখন এই যে অন্বয় আমরা বুঝলাম যে একটা কালেকশন, হ্যাঁ, এবং সম্পর্কিত ডাটা, যে ডাটাগুলোর সাথে আসলে কোনো না কোনো রিলেশন আছে, কোনো না কোনো সম্পর্ক আছে, সেই সম্পর্কযুক্ত ডাটাগুলোকে একত্রে আসলে অন্বয় বলা হয়েছে বা রিলেশন বলা হয়েছে। এখন আমরা রিলেশন থেকে, সেট থেকে শর্ত সাপেক্ষে কিভাবে আমরা অন্বয় নির্ণয় করতে পারি, সেই জিনিসটা আলোচনা করতেছি। দেখো, সেট থেকে কিভাবে আমরা অন্বয় নির্ণয় করব। যেমন পি একটা এখানে সেট দেওয়া আছে, পি এখানে কি দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, এবং পি সেটের আর কি দেওয়া আছে, কিউ আর একটা সেট দেওয়া আছে, এবং বলছে পি আর কিউ এর উপাদানগুলো ওয়াই ইকুয়াল টু এক্স। এই শর্তে সম্পর্ক বিবেচনা করে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। তাহলে কন্ডিশনটা কি, এখানে কন্ডিশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x। কন্ডিশন কি, y ইজ ইকুয়াল টু 2x। এখানে p সমান সমান কি দেওয়া আছে, 2 3 4 দেওয়া আছে, এবং q সমান সমান কত দেওয়া আছে, 4,6 দেওয়া আছে। এখান থেকে যদি আমরা অন্বয় নির্ণয় করি, অন্যটা হবে পি গুণন কিউ, এবং এই পি গুণন কিউ হচ্ছে সেটের গুণন। এবং দেখো, এটা কার্তেশীয় গুণন পদ্ধতিতে করতে হবে, 2 এর সাথে 4 রিলেট করতে হবে, 2 4, তারপরে হচ্ছে 3 4, তারপরে হচ্ছে 4 4। তার মানে এইখানে এইখানকার 2 3 4 দিয়ে 4 রে গুণ করলাম, এবার 2 3 4 দিয়ে 6 রে গুণ করবো আমরা। তাহলে 2 2 4 তো হয়েছে, এবার 6 দিয়ে আর কি, 2 6, তারপরে হচ্ছে 3 6, তারপরে হচ্ছে 4 6। এই যে যে অন্যটা নিয়ে আসলাম, এখানে পি আর কিউ এর উপাদানগুলো আসলে এটা মানে এটা আসলে আমরা এই পি আর কিউ এর মধ্যে একটা রিলেশন সেট করলাম। এখন রিলেশনের সবগুলা তো অন্যের মধ্যে যাবে না, সব অন্য এটা এখানে আনসারে চায় নাই, শর্ত সাপেক্ষে যেহেতু বলছে y ইজ ইকুয়াল টু 2x। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে y এর মানটা x এর মানের দ্বিগুণ হবে। y এর মানটা কি হবে, y এর মানটা হচ্ছে x এর মান যা থাকবে তার দ্বিগুণ থাকবে। দেখো কোন কোন জায়গায় দ্বিগুণ আছে, এই যে দেখো y এর মান, এখানে y মানে কি, y মানে কিন্তু সেকেন্ড উপাদান, 4, এটা 2 এর দ্বিগুণ কিনা, হ্যাঁ 2 এর দ্বিগুণ। 3 এর দ্বিগুণ 4 কি, না 3 এর দ্বিগুণ তো 4 না, 3 এর দ্বিগুণ 6। তাহলে এটা কিন্তু মেন যে অন্যয় বা শর্ত সাপেক্ষে যে অন্যয় নির্ণয় করতেছি সেটার মধ্যে কিন্তু পড়ে না। 4 4 এটা তো হবেই না, 2 এর দ্বিগুণ কিন্তু 6 না, তাহলে এটাও হবে না, এটাও হবে না। 3 এর দ্বিগুণ 6, এটা হবে, 3 এর দ্বিগুণ 6, এটা হবে। তাহলে এখানে এটা হলো আর এটা হলো, 4 এর দ্বিগুণ 8, তাহলে তো এটা হবে না। তাহলে আমরা যে অন্যয় বের করতে বলছে সেই অন্যয়টা কি, সেই অন্যয়টা কিন্তু এখানে 2,4, আর একটা হচ্ছে 3,6 শর্ত সাপেক্ষে
সেট থেকে আমরা অন্বয় নির্ণয় করলাম, শর্ত সাপেক্ষে আমরা সেট থেকে কি বের করলাম, অন্বয় বের করলাম। আসলে ফাংশন পড়ার আলোচনা ছিল, কিন্তু আমি তারপরে অন্বয় আলোচনা করতেছি কেন, কারণ ফাংশনের সাথে অন্বয় বা সম্পর্কর মিল রয়েছে, এই জন্য। দেখো, অন্বয় এবং ফাংশনের মধ্যে সম্পর্কের কথা আলোচনা করতে চাই এখানে। অন্বয় আর সম্পর্কের, ফাংশনের কথা মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে চাই। অন্বয় আর ফাংশনের মধ্যে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা মিল রয়েছে। আমি এখানে একটা সেন্টেন্স লিখে রাখছি যে সকল ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। আমরা ফাংশনের খুব সহজ একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হলো এক্স আর ওয়াই, অর্থাৎ একটা স্বাধীন এবং একটা নির্ভরশীল চলক আছে। এই স্বাধীন আর নির্ভরশীল চলকের মধ্যে যে সম্পর্ক, একটি স্বাধীন এবং একটি নির্ভরশীল চলক, এর মধ্যে যে সম্পর্ক, সেটাকে কি বলে, ফাংশন বলা হয়। এখন ব্যাপারটা হলো ইয়ের মধ্যে, অন্যয়ের মধ্যেও কিন্তু দুইটা টার্ম থাকে, দুইটা ভ্যালু থাকে। হ্যাঁ, এখন ওখানে একটাকে আমরা নির্ভরশীল আর একটাকে আমরা স্বাধীন চলক ধরে নিতে পারি, কিন্তু এতে কিন্তু সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কি, ফাংশনের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর সর্বদা ভিন্ন ভিন্ন মান হওয়া লাগবে। যদি এরকম মান না হয় তাহলে কি হবে না, ওইটা অন্যায় হইতে পারে, বাট কি হবে না, ফাংশন হবে না। ফাংশন হওয়ার জন্য কি লাগবে, বিশেষ কন্ডিশন লাগবে। সেই কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে সম্পর্কযুক্ত ডাটাগুলোর এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর সর্বদা ভিন্ন মান পাওয়া যাবে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, ফাংশন বলতে পারবো। তাহলে ফাংশন আর অন্যয়ের মধ্যে এই ছিল একটু পার্থক্য আর কি। আর একটা কথা বলে রাখলাম, সেটা হচ্ছে সকল অন্যয়ই সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না, কারণ অন্যয়ের কন্ডিশন জুড়ে দিলে তখন হবে ফাংশন। আর ফাংশন যেটা হয়েছে ওটার মধ্যে অবশ্যই অন্যয়ের কন্ডিশন ফিল আপ হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আমরা এখন ফাংশন আর একটু ডিটেলসে আলোচনা করতে চাই, ফাংশনটা কি। যদিও আমরা একটু আগে বললাম যে ফাংশন হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ একটা স্বাধীন এবং নির্ভরশীল চলকের মধ্যে সম্পর্ককে ফাংশন বলা হয়। তারপর আমরা আরো ডিটেলস আলোচনা করতে গেলে ফাংশনকে এরকম একটা মেশিনের মতো কল্পনা করতে পারি, একটা কম্পিউটারের মতো কল্পনা করতে পারি, একটা ইঞ্জিনের মতো কল্পনা করি, যে ইঞ্জিনে কিছু সুনির্দিষ্ট ইনপুট দেওয়া যাবে এবং সেই সুনির্দিষ্ট ইনপুটের রেসপেক্টে কিছু আউটপুট পাওয়া যাবে। তাহলে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে একটা ইঞ্জিন, ফাংশনটা হচ্ছে একটা মেশিন, ফাংশনটা হচ্ছে একটা মেকানিজম, যার মধ্যে আমরা কিছু সুনির্দিষ্ট ইনপুট দিতে পারি এবং সেই ইনপুটের ভিত্তিতে আমরা আউটপুট পেতে পারি। তাহলে ফাংশন হচ্ছে ইনপুট এবং আউটপুটের সমন্বয়ক, ঠিক আছে, ইনপুট এবং আউটপুটের কি, সমন্বয়ক। আচ্ছা, আরো ডিটেলসে কথা বলার চেষ্টা করি। ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের ব্যাখ্যা। ফাংশনের ডোমেন কি, একটা ফাংশন একটু আগে যে আলোচনা করতেছিলাম যে ইনপুট দেওয়া হয়, এই ইনপুট গুলা যা দেওয়া হয়, একটা ফাংশনে যে ইনপুট দেওয়া যায় সেই ইনপুট গুলাকে বলা হয় ডোমেন। অর্থাৎ ফাংশন বা ইঞ্জিনটা যে সকল জিনিস দিলে ইঞ্জিনটা চলে, যেই সকল ইঞ্জিনের রেসপেক্টে ইঞ্জিনটা কার্যকর হয় বা ইঞ্জিনটা কাজ করে, ওটাই হচ্ছে ডোমেন। দেখো, আমি একটা এর পরের স্লাইডে হয়তো একটা জিনিস আলোচনা করছি, এর পরের স্লাইডে এই জিনিসটা দেখো, একটা মেশিন কল্পনা করো, এটা একটা মনে করো ধান বাগানো অথবা এরকম কোনো কিছু গুঁড়া করার মেশিন। দেখো, এই মেশিনটাকে যদি আমরা একটা ফাংশন কল্পনা করি, তাহলে এই মেশিনে আমরা কি দিতে পারি, ধান দিতে পারি, গম দিতে পারি, আখ দিতে পারি, সে ফর এক্সাম্পল। তাহলে এইগুলা যদি দেই, তাহলে এই ফাংশনের এই মেশিনের মধ্যে আমরা এই সব জিনিস দিতে পারি। তাই বলা এই ফাংশন, এই মেশিনের মধ্যে কিন্তু আমরা সব জিনিস দিতে পারবো না। আমরা এই মেশিনের মধ্যে সুতা দিলে কি তাই কাপড় হয়ে বের হবে, সুতা দিলে কিন্তু কাপড় হয়ে বের হবে না। তাহলে সুতা কিন্তু এই ফাংশনের ইনপুট না, কিন্তু ধান দেওয়া যায়, গম দেওয়া যায়, আখ দেওয়া যায়, এখানে লিখে রাখছি এগুলো ইনপুট দেওয়া যায়। তাহলে এইগুলা হচ্ছে এই ফাংশনের ডোমেন। তাহলে ডোমেন কি, ডোমেন হচ্ছে একটা ফাংশনের মধ্যে যা ইনপুট দেওয়া যায়, যে মানগুলা ইনপুট দেওয়া যায়। তুমি বলতে পারো যে মেশিনের মধ্যে আমি দিলাম, সুতাই দিলাম, তাতে কি যায় আসে। হ্যাঁ, সুতা দিলা, কিন্তু সুতার রেসপেক্টে তো কোনো আউটপুট পাবে না, সুতার রেসপেক্টে তো কোনো আউটপুট বের করে দিতে পারবে না ওই মেশিনটা। এই জন্য তুমি দিলেই হবে না, ওই দেওয়ার রেসপেক্টে ওটার একটা ভ্যালু শো করতে হবে। মানে তুমি যেটা দিলা এটা হচ্ছে স্বাধীন চলক, ওই স্বাধীন চলকের রেসপেক্টে এটার একটা নির্ভরশীল আর একটা চলকের মান বের হইতে হবে। যদি বের না হয় তাহলে দিয়ে লাভ কি, আর যদি বের না হয় তাহলে এটা দেওয়াও যাবে না, ওটা ওই ফাংশনের ডোমেন না। তাহলে একটা ফাংশনে যা যা ইনপুট দেওয়া যায়, যা যা ইনপুট দেওয়া যায় তাকেই বলা হয় কি, ওই ফাংশনের ডোমেন। বুঝতে পেরেছো কিনা ব্যাপারটা। এরপর একটা একটা টার্ম আছে এখানে, কোডোমেন। কোডোমেন জিনিসটা কি,
একটা ফাংশনে ইনপুট দেওয়ার বেসে আউটপুট অনেক কিছু আসতে পারে। যেমন আমি এখানে যে টার্মটা বলছি যে এখানে ধান, গম, আখ এই তিনটা জিনিস দেওয়া যায়। দেখো তিনটা জিনিস যদি দেও তাহলে চাল, আটা, আখের রস এগুলা বের হবে। চাল, আটা, আখের রস এগুলা বের হবে। কিন্তু আমি যদি একত্রে বলি যে এটার মধ্যে কিছু কিছু জিনিস ইনপুট দিলে এটার ওই জিনিসগুলার দানা বের হয়, মানে শস্য ইনপুট দিলে শস্য দানা বের হয়, তাহলে শস্য দানাটা হচ্ছে এটার একটা কোডোমেন, এটা কমন নাউন, এটা এটা হলো কমন ভাবে বলা যায়। কিন্তু স্পেসিফিক ভাবে ধান দিলে কি পাওয়া যায়? চাল পাওয়া যায়, গম দিলে আটা পাওয়া যায়, আখ দিলে আখের রস পাওয়া যায়। এই স্পেসিফিক যে জিনিসগুলা মানে সম্ভাব্য যা আসতে পারে, যেমন এই মেশিনটা থেকে কিছু শস্য দানা পাওয়া যায়, ইনপুট দিলে শস্য দানা পাওয়া যায়, তাহলে এই শস্য দানাটা হচ্ছে কোডোমিন, মানে যা সম্ভব বা যা আসবে আর যা আসতে পারে এই সবগুলোকে একত্রে বলা হয় কোডোমিন। আর রেঞ্জ কাকে বলা হয়? রেঞ্জ বলা হয় হলো স্পেসিফিক যে ইনপুট দিলে স্পেসিফিক ইনপুট গুলার রেসপেক্টে যে আউটপুট গুলা সুনির্দিষ্টভাবে বের হবে, যে আউটপুট গুলা সুনির্দিষ্টভাবে বের হবে সেটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। আমি আবারও বলতেছি, ধান, গম, আখ এগুলা হচ্ছে ইনপুট, চাল, আটা, আখের রস এগুলা কি? এগুলা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ, স্পেসিফিক ওইগুলা রেসপেক্টে বের হইলো। আর কমন ভাবে যদি বলি এখানে আসতে পারতো কি চাল, আটা, আখের রস, তেল এরকম বিভিন্ন জিনিস আসতে পারতো। কমন ভাবে যদি বলি এই সবগুলা হলো একত্রে কোডোমেন। তাহলে কোডোমেন বড় নাকি রেঞ্জ বলো? কোডোমেন বড়। কোডোমেন হচ্ছে সুনির্দিষ্ট মান না, কোডোমেন কি না সুনির্দিষ্ট মান না। আমি বললাম চাল, আটা, আখের রস, তেল যে কোনো কিছু হইতে পারে, আসতে পারে। এখন কি আসবো? এইগুলা আসতে পারে, এগুলা হচ্ছে কোডোমেন। আর কি আসে, স্পেসিফিক কি আসে, সুনির্দিষ্টভাবে কি আসে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কোডোমেন একটি বিস্তৃত এবং টোটাল একটা বড় টার্ম, এবং রেঞ্জ হচ্ছে স্পেসিফিক এবং সুনির্দিষ্ট একটি টার্ম। এবং আমরা বলতে পারি যে রেঞ্জের সকল উপাদান কোডোমেনে থাকবে, বাট কোডোমেনের সকল উপাদান রেঞ্জে থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ কোডোমেন একটা বড় জিনিস, বড় জিনিসের সব থাকবে না, সুনির্দিষ্ট অংশটুকু থাকবে। যেমন আমরা যদি বলি এই ইঞ্জিনটার ক্ষেত্রে শস্যদানা হচ্ছে এই ইঞ্জিনটার কোডোমেন। শস্যদানাটা কি? কোডোমেন। বাট চাল, আটা, আখের রস এই তিনটাও কিন্তু শস্যদানা, এই তিনটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ কোডোমেনের সকল উপাদান রেঞ্জের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু রেঞ্জের সকল উপাদান কোডোমেনে কিন্তু অবশ্যই থাকবে। যাই হোক, এই যে আলোচনাটা করলাম বাস্তবধর্মী আলোচনা, দেখো ম্যাথে কেমন হয়। ম্যাথে এই জিনিসগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। এখানে একটা ফাংশন দিয়েছি, এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। এই ফাংশনটার কি বের করব আমরা? ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে কি করব? শিখব যে কিভাবে এই ফাংশনটার ডোমেন বের করতে হয়, কিভাবে আমরা গণিতে দেখো কোনো একটা ফাংশনের ইনপুট বের করতে পারি। ডোমেন মানে কি? ওই ফাংশনের ইনপুট। দেখো এটা যদি একটা ফাংশন হয় তাহলে এই ফাংশনে ইনপুট বলতে বোঝাচ্ছে এই ফাংশনে কি কি ভ্যালু দেওয়া যায়, কি কি ভ্যালু দিলে এই ফাংশনের একটা বাস্তবধর্মী মান পাওয়া যায়, অর্থাৎ বাস্তব সংখ্যা মান পাওয়া যায়। এখন স্পেসিফিক ম্যাথের কথায় আসি। ম্যাথের কথায় হচ্ছে এই ফাংশনের মধ্যে কি কি ইনপুট দেওয়া যায়, কোন কোন সংখ্যা বসানো যায়, বসাইলে এই ফাংশনের একটা বাস্তব মান আসে। বাস্তব সংখ্যা তো তোমরা চেনো, ওই বাস্তব সংখ্যা আসে। বাস্তব সংখ্যা কিন্তু বড় টার্ম। বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা মানে মূলদ সংখ্যাই, তারপরে পূর্ণ সংখ্যা আছে, তার মানে শূন্য আছে, ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, সব কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে আছে। তাহলে এই সব ধরনের সংখ্যা যাতে আমরা পাই এক্স এর কোন মান বসাইলে, এক্স এর যে মান বসানো যায় তাই হচ্ছে এই ফাংশনের ইনপুট, দ্যাট মিন্স ডোমেন। দেখো আমরা এটা লেখার সময় এইভাবে লিখবো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই 3x মাইনাস 1 এলিমেন্ট আর হবে যদিও কেবল যদি 3x মাইনাস 1 নট ইকুয়াল 0 হয়।
এই কথাটা লিখলাম কোত্থেকে? এই কথাটা লিখলাম ম্যাথের একটা টার্ম থেকেই। আমরা ম্যাথে যারা পড়াশোনা করছি তারা ভগ্নাংশ সম্পর্কে যারা জানি তাদের অবশ্যই মনে আছে কোনো ভগ্নাংশের যদি হর শূন্য হয় তাহলে ওই ভগ্নাংশের কোনো মান সম্ভব না। বইয়ের গণিতের ভাষায় আমরা এটাকে ম্যাথ ইরর বলতে পারি বা অসংজ্ঞায়িত বলতে পারি। তাহলে অসংজ্ঞায়িত যদি হয় তাহলে কি কোনো মান আসলো? তাহলে কিন্তু কোনো মান আসলো না। তাহলে মান আসা মানে কি? মান আসা মানে রিয়েল নাম্বার আসতে হবে। তাহলে এই ফাংশনের মধ্যে দেখো 3x - 1 মানে হরটা যদি শূন্য হয় তাহলে কি মান আসবে? আসবে না। তাহলে হর কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। এখন শর্ত ডোমেনের বের করার জন্য শর্ত আরোপ করব এক্স এর উপর। কার উপরে? এক্স এর উপর, নট হরের উপরে। হরের জন্য প্রযোজ্য এই কথাটা, কিন্তু ওই কথা থেকে আসলে এক্স এর উপর কোন শর্ত আসে সেটা হচ্ছে ডোমেন। তাহলে হর এইটা হওয়া যাবে না। এইটা না হওয়া মানে কি? এইটা না হওয়া মানে আসলে এক্স নট ইকুয়াল 1/3। এক্স নট ইকুয়াল 1/3, এই ওয়ানটা যদি ওই পাশে যায় 1 আর 3টা ভাগ হয়ে গেলে নিচে চলে যাবে। তাহলে এক্স নট ইকুয়াল 1/3। অর্থাৎ এই ফাংশনের মধ্যে তুমি সকল রিয়েল নাম্বার বসাইতে পারবা। এই ফাংশনের মধ্যে তুমি কি করতে পারবা? সকল রিয়েল নাম্বার বসাইতে পারবা, বাট কি বসাইতে পারবা না? 1/3 বসাইতে পারবা না। অর্থাৎ 1/3 বাদে যা আছে, 1/3 বাদে যা আছে সবই কিন্তু এই ফাংশনের রেঞ্জ। অর্থাৎ সকল রিয়েল নাম্বার, শুধু 1/3 না। এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা রেঞ্জ আলোচনা করব। এই ফাংশনের রেঞ্জ কি? দেখো, এই ফাংশনের রেঞ্জ বের করার জন্য আমরা একটু একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করব, সেটা হলো y = এই ফাংশনটা ধরে নিব। তাহলে রেঞ্জ কেমনে বের করতে হয়? তোমাকে যে ফাংশনটা দিবে সেই ফাংশনটাকে y ধরে নিবা। তারপর এই যে ভ্যালুটা আছে এটা y = x এর মাধ্যমে আছে। এবার x ইকুয়াল আমরা বের করব। x ইকুয়াল বের করার জন্য প্রথমে আর গুণ করব 3xy - y = 2x। এখন আমরা যদি x এর টার্মগুলো একসাথে নিয়ে আসি, 2xy - 2x = y, বা বা এখান থেকে x কমন নিলে 3y মাইনাস হচ্ছে 2 = y। সুতরাং x = y/3y - 2। এই যে আমরা এই অংশটাকে y ধরে x এর একটা মান বের করলাম। এখন এই মানটা যে কারণে সংজ্ঞায়িত, এই মানটা x এর যে সকল মানের জন্য সংজ্ঞায়িত, সেটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা এখানে লিখতে পারি এত লিমিট আর হবে যদিও কেবল যদি আগেরটার মতো এটাও কিন্তু ভগ্নাংশই আসছে, তাহলে হরটা শূন্য হওয়া যাবে না। 3y - 2 = 0। সুতরাং y কত? এখানে y কত আসে? 2/3 আসে। তাহলে এই ফাংশনের রেঞ্জ কত? রেঞ্জ অফ f(x) এর রেঞ্জ কত? সকল রিয়েল নাম্বার, বাট 2/3 হওয়া যাবে না। বাট কি হওয়া যাবে না? 2/3 হওয়া যাবে না। অর্থাৎ 2/3 বাদে যত রিয়েল নাম্বার আছে সবই কিন্তু এই ফাংশনটার কি? রেঞ্জ। সবই কিন্তু এই ফাংশনটার রেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। আরেকটা ফাংশন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। 5x/√1 - 2x, এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমি এখানে যে ফাংশনগুলা সেট করেছি, এই ফাংশনগুলার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে দিচ্ছি। এগুলো যদি তুমি বুঝে থাকো এবং তুমি যদি এটা না বুঝো, বারবার দেখবা ভিডিওটা, এবং যদি বুঝে থাকো তাহলে দেখবা অন্য যত ফাংশনই আসবে সবগুলো ফাংশনের ডোমেন রেঞ্জ তুমি নির্ণয় করতে পারবা। এবং এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে অবশ্যই সৃজনশীলের কতে কিন্তু ডোমেন নির্ণয় করা থাকবে, এবং খতে হচ্ছে এই ফাংশনটার কি বলতে পারে, সার্বিক ফাংশন কিনা এটা বলতে পারে, এবং এক ফাংশন কিনা সেটা বলতে পারে। এবং গতে যদি প্রশ্ন আসে সেখানে আসলে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করা আসতে পারে, অথবা বিপরীত ফাংশনের সাথে রিলেট করে কোনো একটা প্রমাণ করা আসতে পারে। তাহলে যা করাচ্ছি অধ্যায়টা কিন্তু একেবারে কমপ্লিট হবে। এবং সেটের যে টার্মটা, এটা সহজ, এটা বেশিরভাগই বুঝে স্টুডেন্টই বুঝতে পারে, কিন্তু ফাংশন থেকে যারা বুঝতে পারে সেটা তারাই কিন্তু জিনিয়াস, এবং তারাই কিন্তু এই অধ্যায় থেকে 10-এ 10 পাবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখো এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা সলভ করার জন্য সে আগের মতোই কোনো একটা ফাংশনের আমরা যখন ডোমেন নির্ণয় করব তখন ওই ফাংশনটা কি ইনপুট দিলে ওই ফাংশনটার বাস্তবধর্মী মান আসবে সেটাই কিন্তু ওই ফাংশনের ডোমেন। তাহলে এত এলিমেন্ট, এটা ল্যাঙ্গুয়েজ, এইভাবে লিখতে হয়, এত এলিমেন্ট আর হবে যদিও কেবল যদি। এইভাবে লিখলে সুন্দর হয় আর কি, এই যদিও কেবল যদি
হরটা শূন্য হওয়া যাবে না, ফাংশনের কি হওয়া যাবে না, হর শূন্য হওয়া যাবে না, কারণ আমরা জানি ভগ্নাংশের হর শূন্য হইলে অসংজ্ঞায়িত, এই ভগ্নাংশের কোনো মানই সম্ভব না। তাহলে হর এখানে কি আছে, 1 - 2x আছে, এটা ইজ গ্রেটার দেন কি হওয়া লাগবে, 0 হইতে হবে, ইজ গ্রেটার দেন 0 হইতে হবে। দেখো এই অংশটুকু যদি 0-র চাইতে বড় হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যদি বর্গ করি তাহলে এরকম হয় না, রুটটা উঠে যাবে না। এখন দেখো আমরা উভয় পক্ষে যদি অসমতার নিয়ম অনুসারে যদি 1 বিয়োগ করি তাহলে 0 বিয়োগ 1 -1 প্লাসের 1 কাটা গেল, হ্যাঁ, -2x ইজ গ্রেটার দেন -1। এখন যদি 1 দ্বারা আমরা যদি এই করি 2 দ্বারা ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে -x, এখানে দাঁড়াচ্ছে 1/2। এখন উভয় পক্ষরে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, তোমরা যারা অসমতা নিয়ে পড়াশোনা করছো এবং যদি না করে থাকো তাহলে এই ভিডিওটির কমেন্ট সেকশনে আমি অসমতার আমার যে ভিডিওটি রয়েছে সেটার আমি লিঙ্ক দিয়ে রাখবো। অসমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশগুলো বুঝতে গেলে, স্পেশালি ধারার যে অধ্যায়টা আছে সেটার অঙ্কগুলো পারতে গেলেও কিন্তু অসমতা পারতে হয়। এজন্য ইনইকুয়ালিটি বা অসমতার যে ভিডিওটা আছে সেটার আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের অসমতার বেসিক দুর্বল আছে সেটা ওই ভিডিওটা দেখে শিখে নিবা। দেখো এখানে -1 দ্বারা গুণ করছি, -1 দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়, এতক্ষণ যাবত ছিল কি গ্রেটার দেন, আমরা যখন -1 দ্বারা গুণ করে দিছি তখন এটা লেস দেন হয়ে গেছে। তাহলে এই ফাংশনটার ডোমেন হবে এক্স এর মান হাফের চেয়ে ছোট যে মানগুলো আছে সেগুলা, হাফের চেয়ে ছোট যে মানগুলো আছে সেগুলো। আমরা এই ফাংশনের ডোমেনটা এইভাবে লিখতে পারি, নির্ণীয় ডোমেন, নির্ণীয় ডোমেন, নির্ণীয় ডোমেন এক্স এলিমেন্ট আর যেন এক্স লেস দেন হাফ, আমরা এইভাবে এই ফাংশনটার ডোমেন লিখতে পারি। এরপর দেখো এই ফাংশনটার আমরা রেঞ্জ কিভাবে নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব কেমনে, আসলে এই ফাংশনটার রেঞ্জ খুব সহজ, সেটা হলো আমরা এটার উপর কন্ডিশন খাটাই কিন্তু ইনপুট দিছি, মানে ইনপুট যেটা দিছি এটা কিন্তু কন্ডিশনের আলোকে দিছি, বলছি যে এটার মান যদি আর হয় তাহলে এইগুলা এই হচ্ছে কন্ডিশন, তাহলে এটার মান যদি আর হয় তাহলে ওইটা হচ্ছে কন্ডিশন, তাহলে ওই কন্ডিশনের ইনপুটগুলো যদি দেই তাহলে এটার মান অবশ্যই আর আসবে, তাহলে এই ফাংশনের আসলে রেঞ্জ নির্ণয় করার কোনো প্রয়োজনই নাই। এই ফাংশনের রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার, এই ফাংশনের রেঞ্জ কি, সকল রিয়েল নাম্বার। কেন, কারণ আমরা যে ডোমেনটা বের করছি এটা কিন্তু একটা কন্ডিশনের আলোকেই বের করছি, এবং এটার মান আর হবে কখন, যখন ওই মানে ওই ডোমেনটা যখন সত্য হবে, তাহলে ডোমেন সত্য যদি হয় তাহলে এটার রেঞ্জ কিন্তু আর বের করার প্রয়োজন হয়, রেঞ্জ হচ্ছে এটার কোডোমেনই রেঞ্জ, এটার কোডোমেন আর এবং রিয়েল রেঞ্জও আর, মানে এটার সব মানই কি হবে, রেঞ্জ হইতে পারে, সকল রিয়েল নাম্বার এটার রেঞ্জ হইতে পারে, এই কথাটার মানে হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের এক্সাম্পলে। এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছ তোমরা, এত এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো সে একই প্রশ্ন। আমরা কিন্তু এই অঙ্কটার আমরা ডোমেন রেঞ্জ এখানে না নির্ণয় করে তোমাদের এইচডব্লিউ দিতে পারি, তোমরা চাইলে এটা নিজেরা করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করা হবে সেখানে কিন্তু তোমরা জাস্ট খালি টাইপিং করে ডোমেন আর রেঞ্জটা তোমরা লিখতে পারো, এবং তোমাদের আনসারটা হলো কিনা অবশ্যই আমরা কনফার্ম করব, এবং যদি ভুল হয় সেটা আমরা কিন্তু আবার ওইখানে লিখে প্রয়োজনে কমেন্ট সেকশনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ তোমাদের নির্ণয়ের হোমওয়ার্ক রয়ে গেল। হ্যাঁ, এটা তাহলে তোমাদের জন্য কি এইচডব্লিউ। হ্যাঁ, ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি পরের অংশে, এবং পরে এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এক এক ফাংশন। হোয়াট ডু ইউ মিন বাই এক এক ফাংশন বা ওয়ান অন ফাংশন। ওয়ান অন ফাংশন কাকে বলা হয়, একটি ফাংশন দেখো ওয়ান অন ফাংশন কাকে বলা হয়, একটি ফাংশনে প্রতিটি ইনপুটের ভ্যালুর জন্য আলাদা আলাদা আউটপুট ভ্যালু থাকে, তখন তাকে এক এক ফাংশন বলা হয়। একটা মানে এক এক ফাংশন বলতে বোঝানো হয় প্রত্যেকটা ইনপুটের বেসে একটা করে আউটপুট পাওয়া যাবে, প্রত্যেকটা ইনপুটের বেসে একটা করে জাস্ট আউটপুট পাওয়া যাবে, এবং সেটাকে বলা হয় এক এক ফাংশন। দেখো এখানে এফ অফ এক্স ইজ ইকাল টু 2x একটা ফাংশন, এখানে যদি তুমি x এর মান 1 বসাও, x এর মান যদি 1 বসাও তাহলে এই ফাংশনের মান আইতেছে 2, x এর মান যদি 2 বসাও x এর মান আইতেছে 4, x এর মান যদি 3 বসাও তাহলে y এর মান আসতেছে, এই অংশের মান আসতেছে কত, 6। তাহলে দেখো x এর একটা মানের জন্য y এর সর্বদা একটা মান পাওয়া যাইতেছে। দিস ইজ দা এক এক ফাংশন আর ওয়ান অন ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এক এক ফাংশন চেনার উপায় কি, বা এক এক ফাংশন আমরা বের করব কিভাবে, শনাক্ত করব কিভাবে, কোন একটা ফাংশনকে যদি এক এক বলে বা প্রমাণ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রমাণ করব। দুইটা এক্সাম্পল দিছি এখানে, তিনটা এক্সাম্পল, এখানে আরেকটা এক্সাম্পল আছে। তো এই ফাংশনটা এক এক কিনা এটা বের করতে বলছে সে ফর এক্সাম্পল তোমাকে, তাহলে তুমি কি করবা, তাহলে x1, x2 দুইটা মান ধরে নিবা। কয়টা মান ধরে নিবা,
দুইটা মান ধরে নিবা, x1, x2 এলিমেন্ট ডোম এফ, ডোমেনের থেকে দুইটা মান নিলা, যেগুলা এই ফাংশনের ডোমেন না, মানে যেই মানগুলা এখানে বসানোই যায় না, সেগুলা তো আর তুমি নিতে পারবা না। এই জন্য যেই মানগুলা বসানো যায়, মানে ডোমেন যেগুলা, সেখান থেকে তুমি দুইটা মান নাও, x1 আর x2, এবং সেগুলা ডোমেনের মধ্যে আছে, আমরা এইভাবে ধরে নিলাম। তাহলে এখন সুতরাং এই কাজটা করবা, এই মানটুকু বসাবা। x1 যদি বসাও, তাহলে 2x1 - 1 ডিভাইডেড বাই 2x1 x1 প্লাস 3। আবার যদি x2 বসাও, তাহলে 2x2 - 1 ডিভাইডেড বাই 2x2 প্লাস 3। এখান থেকে তোমরা একটু সমাধান করবা, এবং সমাধান করার পরে দেখবা x1 সমান x2 আসে কিনা। যদি আমরা আর গুণ করে নেই, দেখো 2 2 দুগুণা 4, x1 x2 আর গুণ করতেছি জাস্ট। তারপরে কি এখানে হচ্ছে প্লাসের 6x1 আর মাইনা প্লাসের আমরা কি করলাম, প্রথমে 4x1 x2 আর হইল 6x1, এরপরে -1 দ্বারা যদি গুণ করি, মাইনাসের 2x2 মাইনাসের 3 ইকুয়াল এই পাশে আর যদি গুণ করি, 4x1 x2 মাইনাস 2x1 প্লাস 6x2 মাইনাস 3, এরকম হইল। এখন উভয় পাশে খেয়াল করো, 4x1 x2 আছে, উভয় পাশে -3 আছে, হ্যাঁ, যেগুলা টার্ম আছে সেগুলা বাদ দিয়ে দাও, তাহলে রইল কি এই পাশে 6x1 রইল, প্লাসের 6x1 রইল, মাইনাসের 2x2 রইল, আর এই পাশে -2x1 রইল, প্লাসের 6x2 রইল। এখন আমরা যদি এর পরের কাজটা করি এরকম ভাবে, যে এই 2x1টা ওই পাশে যদি চলে যায় তাহলে 8x1 হয়, আর এই 2xটা যদি এই পাশে আসে তাহলে 8x2 হয়। তাহলে x1 সমান সমান x2 হয়েছে কিনা, অর্থাৎ এরকম x1 সমান সমান যদি x2 হয়, তাহলে ওই ফাংশনটা হবে এক এক ফাংশন। ওই ফাংশনটা কি হবে, এক এক ফাংশন, অর্থাৎ f of x একটি এক এক ফাংশন, অর্থাৎ f of x একটি এক এক ফাংশন। বুঝতে পেরেছো কিনা, যে আমরা ডোমেন থেকে দুইটা মান বসাবো, দুইটা মান আমরা x1 x2 ধরে নিব, এবং সেই মান দুইটার জন্য সেই মান দুইটা বসায়া দুইটা কি ইকুয়াল ধরে নিয়ে আমরা x1 আর x2 এর একটা মানে শেষ সমাধান করব আর কি। যদি শেষে x1 সমান x2 আসে, তাহলে এটা এক এক ফাংশন। যদি এরকম আসতো x1 সমান সমান x2 প্লাস 3, এরকমও আসতে পারে। এরকম যদি আসে কোনো একটা ফাংশনে, তাহলে সেটা কি না, এক এক ফাংশন না, সেটা কি না, এক এক ফাংশন না। আশা করি তোমরা এই প্রথম ফাংশনটা এক এক কিনা এটা বুঝতে পারলা। সেকেন্ড যে ফাংশনটা f of x is equal to পরম মান অফ x, দেখো এটা অত কিছু করার দরকার নাই, এখানে রকেট সায়েন্স খাটানোর কোনোই দরকার নেই, তুমি সিম্পল ভাবেই করতে পারো। x এর মান যদি 1 বসাও, তাহলে f of x এর মান কত, দেখো x এর পরম মান আছে, পরম মান থাকার কারণে এটা কি ধরতে পারো, প্লাস মাইনাস 1 হইতে পারে, প্লাস মাইনাস কি হইতে পারে, 1 হইতে পারে। এজন্য কিনা এটা এক এক ফাংশন না, এই মডুলাস ফাংশন কিনা এক এক ফাংশন না, অর্থাৎ x এর একটা মানের জন্য y এর কিন্তু এখানে দুইটা মান আসতে পারে, নেগেটিভ মানও আসতে পারে, পজিটিভ মানও আসতে পারে। এজন্য না ভুল কইলাম। এরপর আমরা দেখো পরের যে ফাংশনটা আছে, এটা এক এক কিনে একটু চেক করি। এটা মডুলাস ফাংশন, f of x is equal to পরম মান অফ x। এখানে তুমি দেখো x এর মান যদি 1 বসাও, x এর মান 1 হইলে f of x এর মান কত, 1 পরম মান, দ্যাট মিন্স 1। এবার x এর মান যদি -1 বসাও, x এর মান -1 বসাও, x এর মান, তাহলে f of x is equal to কত আসে, এই ফাংশনটার মান কত আসে, -1 পরম মান। দেখো -1 এর পরম মান করলেও কিন্তু 1 আসতেছে। দেখো x এর আমি দুইটা মান বসাইলাম, দুইটা ভিন্ন মান, একটা 1 একটা -1, দুইটা কিন্তু আলাদা মান। এই দুইটা মান বসাইলে আউটপুট কিন্তু 1 পাইলা, তাহলে এটা কিনা এক এক ফাংশন না। এক এক ফাংশন হলো প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা ইনপুট আউটপুট পাওয়া যাবে, এখানে দুইটা ইনপুটের জন্য একই রকম ইনপুট পাওয়া গেছে, অতএব এটা এক এক ফাংশন না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এখানে f of x is equal to x স্কয়ার, এটাও এক এক ফাংশন না, কারণ দেখো x এর মান যদি তুমি 1 বসাও, তার মানে f of 1 বের করো, f of 1 যদি বের করো তাহলে 1 স্কয়ার, এটা কি x স্কয়ার, কিন্তু তাহলে 1 স্কয়ারের মান কত, 1 স্কয়ারের মান তো 1ই। এবার x এর মান যদি -1 বসাও, তাহলে f of -1 বের করো, তাহলে -1 এর উপর হোল স্কয়ার করলে কিন্তু 1। এখানেও কিন্তু সেম, দুইটা ভিন্ন মানের জন্য আউটপুট কিন্তু একই আসতেছে, দুইটা ভিন্ন ইনপুটের জন্য আউটপুট একই আসতেছে, অতএব এটা এক এক ফাংশন না। আমরা এরপর আলোচনা করব সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন। সার্বিক ফাংশন কাকে বলে, আমি বলছিলাম যে সকল কোডোমেনের সকল উপাদান, কোডোমেনের সকল উপাদান রেঞ্জের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু রেঞ্জের সকল উপাদান কোডোমেনে থাকবে অবশ্যই। তাহলে কোন একটা ফাংশনের এমন হইতে পারে যে রেঞ্জে যা আছে কোডোমেনেও তাই আছে,
হইতেই পারে রেঞ্জের সকল উপাদান কোডোমেন, যেমন একটু আগে যে ডেফিনিশন একটা ফাংশনের রেঞ্জ বের করলাম, তখন ওই ফাংশনের রেঞ্জ বের করলাম রিয়েল নাম্বার, এখানে কিন্তু কোডোমেনও কিন্তু রিয়েল নাম্বার, তাহলে ওটা কিন্তু একটা সার্বিক ফাংশন। তাহলে সার্বিক ফাংশন কাকে বলে? কোনো একটা ফাংশনের যদি কোডোমেন আর রেঞ্জ এই দুইটা জিনিস যদি একই হয়, কোডোমেন আর রেঞ্জ সেম টু সেম যদি হয়, তাহলে কোডোমেন আর রেঞ্জ কিন্তু ভিন্ন হবে, অনেক ফাংশনেরই ভিন্ন হবে। যদি একই হয় তখন এটা অন টু ফাংশন, আর একই যদি না হয় তাহলে কিন্তু অন টু ফাংশন না। তাহলে সার্বিক ফাংশন কাকে বলে? কোনো একটা ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ এই দুইটা জিনিস যদি একই হয় তাহলে ওইটাকে কি বলা হয়? ওই দুইটাকে কিন্তু বলা হয় ওয়ান টু ফাংশন। আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি, ওয়ান টু ফাংশনের ডেফিনেশনটা বুঝাইতে পারছি, খুব সহজ। ডেফিনেশন মনে রাখবা, আমি ডেফিনেশন বেজ মানুষ একজন, আমি সব জিনিস ডেফিনেশন দিয়ে মনে রাখি। সংজ্ঞাটা যদি কেউ মনে রাখতে পারে, আমি হয় দুই ভাবে মনে করি, কোনো কোনো সময় যেটা সহজ, কোনো কোনো সময় সংজ্ঞা মুখস্থ রাখি, সংজ্ঞা থাকলে জানা থাকলে সংজ্ঞা দিয়ে আমি এক্সপ্লেন করে বের করি। আবার কোনো সময় সংজ্ঞা মনে না থাকে, এক্সাম্পল মনে রাখি, এক্সাম্পল মনে থাকলেও আমি সংজ্ঞা সেট আপ করতে পারি। আমার কাছে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ ম্যাথের ক্ষেত্রে বা যে কোনো পড়ার ক্ষেত্রে, একটা হলো হয় এক্সাম্পল না হয় ডেফিনেশন। ডেফিনেশন এবং এক্সাম্পল এই দুইটা জিনিসের যে কোনো একটাও যদি জানা থাকে আর একটা কমপ্লিমেন্ট পরিপূরক বের করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সার্বিক ফাংশন পড়তেছিলাম আমরা। সার্বিক ফাংশন কাকে বলে? আমরা বললাম যে একটা ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ যদি একই হয়, এটা কিন্তু খুব সহজ ভাষার কথা, বইয়ের ভাষায় কিন্তু এইভাবে লেখা আছে। বইয়ের ভাষায় তোমরা এইভাবে পড়বা যে চিত্রে ফাংশন এফ এর অধীনে সেট এ ইজ ইকাল টু 1 2 3, এই যে 1 2 3, এবং সেট বির অধীনে আছে কি 5 7 আর 9 আছে। বিবেচনা করি, যেখানে একের রেসপেক্টে আছে বের হইছে কত? 5। একের রেসপেক্টে কত বের হইছে? একের রেসপেক্টে বের হইছে 5। আবার 2 এর রেসপেক্টে কত বের হইছে? 7। 3 এর রেসপেক্টে কত বের হইছে? আউটপুট 9। এখন বলছে বি এর প্রত্যেক, এই বি এর প্রত্যেক উপাদান এ সেটের একটি উপাদানের প্রতিবিম্ব। বি এর প্রত্যেকটা উপাদান এর কিন্তু প্রতিবিম্ব, মানে আয়নার সামনে এ দেখাইলে 5 পাইবে, বি 2 দেখাইলে 7 পাইবে, 3 দেখাইলে 9 পাবা, এরকম একটা কথা বলা যাইতে পারে। এরূপ ফাংশনকে সার্বিক ফাংশন বলে। এরূপ ফাংশনকে কি বলে? সার্বিক ফাংশন বলে। অর্থাৎ এই প্রত্যেকটা উপাদানের জন্য যদি তুমি এখানে এখানে একটা প্রতিচ্ছবি পাও, তাহলে ওইটা কি হবে? ওইটা হচ্ছে আসলে অন টু ফাংশন হবে। তুমি বলতে পারো যে আপনার সংজ্ঞার সাথে এই সংজ্ঞার মিল কোথায়? অবশ্যই মিল আছে। দেখো এখানে আরো রেঞ্জের কিন্তু আরো উপাদান দেয় নাই। যদি রেঞ্জ আরো উপাদান দিত, দেখো এখানে কোডোমেন এরকম হইতে পারে। আমি যদি বলি এই ফাংশনের কোডোমেন রিয়েল নাম্বার, তুমি কি ভুল প্রমাণ করতে পারবা? না, 5 7 9 এগুলা রিয়েল নাম্বার, কিন্তু এই ফাংশনের কোডোমেন কিন্তু রিয়েল নাম্বার। কিন্তু দেখো আমরা যদি বলতাম এগুলা সবগুলা কমন ভাবে রিয়েল নাম্বার, তাহলে কিন্তু এই ফাংশনের ডোমেন আর মানে কোডোমেন আর রেঞ্জ তখন ভিন্ন হয়ে যেত। কিন্তু আমি অন্য কোনো উপাদান রিয়েল নাম্বার বলি নাই, আর এখানে অন্য কোনো এক্সট্রা উপাদান নাই। ওকে, এখানে 1 এর জন্য 5, 2 এর জন্য 7, 9 3 এর জন্য 9, যদি এরকম থাকতো অতিরিক্ত একটা থাকতো 10, তাহলে কিন্তু কোডোমেন হইতো 5 7 9 10, আর রেঞ্জ হইতো কত? 5 7 9। আমি একটু আগে যে এক্সাম্পল দিছিলাম, তোমরা এই যে এখানে একটু খেয়াল করো এই ডেফিনেশনটা, যে এখানে চাল আটা আখের রস, এই তিনটা হচ্ছে এখানে কি রেঞ্জ, আর চাল আটা আখের রস তেল এগুলো সবগুলো হলো কোডোমেন। তাহলে ওইখানে কিন্তু তা নাই, এখানে কিন্তু তেল আমি দিয়ে রাখছি, কিন্তু ওইখানে কিন্তু তেল নাই, মানে এক্সট্রা কিচ্ছু নাই। এক্সট্রা কি নাই? কিচ্ছু নাই। ওইখানে জাস্ট যে কয়টা ইনপুট আছে ওই কয়টাই আউটপুট আছে। তার মানে এখানে কোডোমেন হলো 5 7 9, রেঞ্জও হচ্ছে 5 7 9, অতএব এটা একটা অন্টো ফাংশন। বুঝাইতে পারছি অন্টো ফাংশন জিনিসটা কি? আশা করি বুঝাইতে পেরেছি। এরপরে দেখো সার্বিক ফাংশন নির্ণয় করব আমরা কিভাবে। একটা অন্টো ফাংশন নির্ণয় করব, একটা ফাংশন দেওয়া থাকলে এই ফাংশনটা সার্বিক কিনা এটা আমরা কিভাবে বের করব। সার্বিক বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেমন এখানে একটা প্রশ্ন আছে যে f of x is equal to 3x plus 3, এই ফাংশনটা f of x সার্বিক ফাংশন কিনা তা নির্ধারণ করো। তাহলে সার্বিক ফাংশনের জন্য আমাদের যে কাজটা করতে হবে, ধরি খুব সহজ, ধরি y is equal to f of x, এটা আগে ধরে নিবা। এখানে যে রেঞ্জ বের করছিলাম যেভাবে, আসলে ওইভাবেই নির্ণয় করবা। একটা জিনিস একটু মনে রাখো, এই ফাংশনটা f of x দ্বারা প্রকাশ করছে না, f of x এর ফাংশনের কিন্তু এক্সপ্লেনেশন এইখানে দিছে। এক্সপ্লেনেশন কি দিছে? এই জায়গায় দিছে। এবং দেখো এখানে ডোমেন কি? আর ডোমেন কি? আর তোমরা ভালো করে খেয়াল করো, এই ফাংশনের ডোমেন কি? ডোমেন কিন্তু আর। আর এই যে এইটা যেটা দেওয়া আছে এটা কিন্তু কোডোমেন, এটা কিন্তু স্পেসিফিক দেওয়া নাই, এটা অনির্দিষ্টভাবে দেওয়া আছে। রেঞ্জ কিন্তু আর বলা আছে, এটা অনির্দিষ্টভাবে। অর্থাৎ ডোমেন আর ইনপুট দিলে এটার আউটপুট আর আসে, কিন্তু আর তো অনেক কিছু।
আর এর কোন মান আসে এটা কি নির্দিষ্ট করে বলা আছে? নাই। অতএব এটা কিন্তু এখানে কোডোমেন। তোমরা মনে রাখো এই ফাংশনটার কোডোমেন হচ্ছে রেঞ্জ, কোডোমেন হচ্ছে আর, কোডোমেন কত? আর, কোডোমেন আর। আমরা এখন রেঞ্জ বের করব। রেঞ্জ বের করা তো একটু আগে তোমাদের পড়াইলামই। y ইজ ইকুয়াল টু এই ফাংশনটা ধরে নিতে হয়, y ইজ ইকুয়াল টু f অফ x ধরলাম, এরপরে f অফ x কত? 3x প্লাস 3। আমরা এখান থেকে x এর মান বের করব, 3x ইজ ইকুয়াল টু y মাইনাস 3। সুতরাং x ইজ ইকুয়াল টু কত? x ইজ ইকুয়াল টু 3 দ্বারা ভাগ করলে y মাইনাস 3/3। এটা হচ্ছে এই ফাংশনের কি? এটা হচ্ছে এই ফাংশনের হচ্ছে রেঞ্জ। এখনো বলা যাবে না, আর একটু পরে। এত এলিমেন্ট আর হবে যদিও কেবল যদি এখানে হরে, তো আর কোনো চলক রাশি নাই, তুমি কি বসাবা? চলক রাশি তো নাই, এনে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট তো আনচেঞ্জ, ওটা যা আছে তাই থাকবে। তাহলে এখানে এই ফাংশনে যে কোনো রিয়েল নাম্বার তুমি বসাও, এই ফাংশন থেকে মান পাবা। এত এলিমেন্ট আর হবে যদিও কেবল যদি y এলিমেন্ট আর হয়। অর্থাৎ এই ফাংশনের রেঞ্জ কি? এই ফাংশনের রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। দেখো এই ফাংশনের কোডোমেন কি একটু আগে বলছিলাম? রিয়েল নাম্বার। এই ফাংশনের রেঞ্জ বের হলো কি? রিয়েল নাম্বার। আমি রেঞ্জ বের করা কিন্তু এইভাবে শিখেছি। y ইজ ইকুয়াল টু ফাংশনটা ধরবা, ফাংশন থেকে y ইজ ইকুয়াল টু ধরে x এর মান বের করবে, এবং x এর মান ফাইনালি যেটা বের করবা ওইটা যে মানের জন্য সংজ্ঞায়িত সেটাই হচ্ছে রেঞ্জ। এবং দেখে আমরা ফাইনাল যে লাইনটা পাইছি এখানে y মাইনাস 3/3, এখানে y এর কি মান বসানো যায়? এই ফাংশনে y এর যে কোনো রিয়েল নাম্বার বসানো যায়, কোনো মান বসাইলেই কোনো সমস্যা নাই, নেগেটিভ মান মানে অসংজ্ঞায়িত মান আসবে না। অতএব রিয়েল নাম্বারটা হলো এই ফাংশনের রেঞ্জ। আবার একটু আগে আমরা দেখাইছি কোডোমেন হচ্ছে রেঞ্জ, কোডোমেন হচ্ছে এখানকার আর। তাহলে আর রিয়েল নাম্বার হচ্ছে রেঞ্জ, আবার রিয়েল নাম্বারই কোডোমেন। অর্থাৎ এই ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান। অতএব এটা কি ফাংশন? সার্বিক ফাংশন। আমরা সবশেষ এখন দেখব এই আরেকটা ফাংশনের এক্সাম্পল দিছে, যে এই ফাংশনটা এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন নয়। তোমাদের আমি এক ফাংশনও শিখাইছি, সার্বিক ফাংশনও শিখাইছি। অতএব এটা কেন এক ফাংশন নয়, কেন এক ফাংশন এবং কেন সার্বিক ফাংশন নয়, তোমরা কিন্তু আশা করি বের করতে পারবা। এই যে এখানে দেখো কোডোমেন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এই ফাংশনটার এক ফাংশন বের করার জন্য x1 আর x2 বসায় দেখবা x1 সমান সমান x2 আসে কিনা। যদি আসে এক ফাংশন, আর সার্বিক ফাংশন নয় বলছে, তাহলে তুমি এই ফাংশনটার রেঞ্জ বের করবা। এই ফাংশনটার এটার কোডোমেন তো এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কোডোমেন। এটা কি? কোডোমেন। আর এই ফাংশনটার তুমি রেঞ্জ বের করে নিবা এবং বের করে দেখবা এই আর আসে কিনা। যদি আর না আসে, অবশ্যই আর আসবো না, আমি এটা দেখতেই পাচ্ছি এটার আর আসবো না। ওয়াই ধরে নিলে এখানে এক্স এর যে সম্পর্ক আসবো সেখানে আর আসবে না, কারণ ভগ্নাংশ আসবে, ভগ্নাংশের হরে অসংজ্ঞায়িত যাতে না হয়, জন্য নট ইকুয়াল 0 ধরে নিতে হবে। তাহলে মেন কথা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ তুমি বের করবা, কোডোমেন দেওয়া আছে, কোডোমেন আর রেঞ্জের মধ্যে তুলনা করবা, যদি একই হয় তাহলে সার্বিক ফাংশন, যদি এক না হয় সার্বিক ফাংশন নয়। অবশ্যই এক হবে না, কারণ বলে দিছি এটা সার্বিক ফাংশন নয়, প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা এটা বুঝছো। এরপরে সবশেষ টপিক আজকের, এটা হচ্ছে বিপরীত ফাংশন। কোন একটা ফাংশন যদি এক ফাংশন হয়, কোন একটা ফাংশন যদি এক ফাংশন হয়, কোন একটা ফাংশন যদি সার্বিক ফাংশন হয়, অর্থাৎ একই সাথে একটা ফাংশন যদি এক হয় এবং সার্বিক হয়, তাহলে ওই ফাংশনটার বিপরীত ফাংশন সম্ভব। বিপরীত ফাংশনের ডেফিনেশন যদি বলি, অর্থাৎ ইনপুটগুলাকে আগে যে ফাংশনের ইনপুট ছিল যেগুলা, এগুলো এখন আউটপুট দাও, এবং এই আউটপুটের বেসে আগে যেগুলো ইনপুট দিছিল সেগুলো যদি বের হয়, তাহলে বুঝবো এটা কি ফাংশন? বিপরীত ফাংশন। ওই ফাংশনটাকেই বলা হবে মেন ফাংশনের বিপরীত ফাংশন। মানে মেন ফাংশনের ইনপুটগুলা যদি এখন আউটপুট হয়, আর আউটপুটগুলো যদি ইনপুট হয়, ইনপুট হবে যে ফাংশনটা, সেটাই হচ্ছে মেন ফাংশনের বিপরীত ফাংশন। বইয়ের ভাষায় দেখো তোমরা, একটি ফাংশনের বিপরীত ফাংশন হলো এমন একটি ফাংশন যা মূল ফাংশনের আউটপুটকে ইনপুট এবং ইনপুটকে আউটপুটে রূপান্তরিত করে। সহজ কথায় যদি এফ অফ এক্স একটি ফাংশন হয়, তবে এর বিপরীত ফাংশন হবে এফ ইনভার্স এক্স, যা এফ অফ এক্স এর আউটপুট থেকে ইনপুট ফিরে আসতে সাহায্য করে। বিপরীত ফাংশন শুধুমাত্র তখনই বিদ্যমান থাকে যখন মূল ফাংশনটি এক এবং সার্বিক হয়। আমি শুরুতেই বলছি, কোন একটা ফাংশন যদি এক হয় এবং সার্বিক হয়, তাহলেই ওই ফাংশনটার বিপরীত ফাংশন সম্ভব, অন্যথায় বিপরীত ফাংশন সম্ভব না। আর বিপরীত ফাংশন কি হয়? বিপরীত ফাংশনে মূল ফাংশনের ইনপুটগুলো আউটপুট হয় আর আউটপুটগুলো ইনপুট হয়, উল্টা কাজ। একদম সহজ কথা। বিপরীত ফাংশন এখন কিভাবে বের করবা? এই ফাংশনটার বিপরীত ফাংশন সম্ভব কিনা, প্রথম কথা সম্ভব কিনা এটা দেখবা। এটার এক ফাংশন তুমি বের করতে পারো না, তোমাকে আমি শিখাইছি না এক ফাংশন। x1 x2 এলিমেন্ট বসাইবা, দেখবা x1 সমান সমান x2 হয় কিনা। x1 আর x2 দুইটা উপাদান, এটার মধ্যে বসাবা। আমি একটু বসায় দেখাইতে চাই যে x1, x2 এলিমেন্ট ডোম f এর ডোম f অফ x এর জন্য
এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু। এ লাইন না লিখলেও হয়তো সরাসরি বসাই দিতে পারতাম। 2x1 প্লাস 3 ডিভাইডেড বাই x1 মাইনাস 3, 2x2 প্লাস 3 ডিভাইডেড বাই x2 মাইনাস 3। এখান থেকে দেখবা সবশেষে x2 সমান x1 সমান x2 আসে কিনা। সম্ভবত আসবে, অবশ্যই এখানে আসবে। তাহলে তোমরা একটু তোমার মতো করে ক্যালকুলেশন করে দেখো যে x1 সমান x2 আসে কিনা। যদি x1 সমান x2 আসে, এটা একটা একক ফাংশন। এরপরে এই ফাংশনের রেঞ্জ বের করবা। রেঞ্জটা যদি এই যে দেখো এখানে কিন্তু কোডোমেন দেওয়া আছে, এই ফাংশনের কোডোমেন কিন্তু এখানে দেওয়া আছে, কোডোমেন দেওয়া আছে। এই ফাংশনের রেঞ্জ বের করবা। রেঞ্জও যদি এইটা হয় তাহলে এটা কি ফাংশন? সার্বিক ফাংশন। আর যদি এটা সার্বিক ফাংশন হয়, একক ফাংশন হয়, তাহলে এটা বিপরীত ফাংশন সম্ভব, অন্যথায় বিপরীত ফাংশন সম্ভব না। এখন এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। আমি একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করে দিতে চাই তোমাকে। দেখো এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়। আমরা রেঞ্জ নির্ণয় করছিলাম না, ওই রেঞ্জ যেভাবে নির্ণয় করছিলাম ওইটাই বিপরীত ফাংশন নির্ণয় করার প্রসেস। জাস্ট শেষে ওয়াই এর মানটা এক্স এর মাধ্যমে লিখে দিবা। দেখো শুরুতে আমরা ধরে নিব, ধরি y ইজ ইকাল টু এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল কি ধরলাম? বা এফ অফ এক্স ধরবা। এবং এফ অফ এক্স মানে কি? এখানে তো দেওয়াই আছে প্রশ্নে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। বা আর গুণ করবা সে আগের মতোই x y মাইনাস 3y সমান সমান 2x প্লাস 3। আমার দরকার কার মান? আমার দরকার হচ্ছে x এর মান। তাহলে x যেগুলোর মধ্যে আছে সেগুলো এক পাশে নিয়ে আসি, আর যেগুলোর মধ্যে x নাই সেগুলো আর এক পাশে নিয়ে যাই। আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে y মাইনাস 2 ইজ ইকাল টু 3y প্লাস 3, অর্থাৎ x ইজ ইকাল টু কত? 3y প্লাস 3 ডিভাইডেড বাই y মাইনাস 2। এখন এই যে ফাংশনটা, এই অংশটা বের হইলো, এটারই আমরা বিপরীত ফাংশন লিখবো। f ইনভার্স x ইজ ইকাল টু এখানে যা y আছে সবগুলোরে খালি x এর মাধ্যমে লিখবা, 3x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2। এর চাইতে সহজ কাজ পৃথিবীতে নাই। তুমি জাস্ট রেঞ্জ যেভাবে নির্ণয় করছিলা ওইটাই করবা, এবং রেঞ্জের ফিনিশিং লাইন থেকে f ইনভার্স x লেখার সময় খালি জাস্ট এই y গুলারে কনভার্ট করে দিবা কার মাধ্যমে? x এর মাধ্যমে। y গুলারে x এর মাধ্যমে কনভার্ট করে দিলেই কিন্তু কি হয়ে যাবে? বিপরীত ফাংশন বের হয়ে যাব। এইভাবে আমরা কি করতে পারি? কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারি। তাহলে প্রথম কথা হলো, সাধারণত প্রশ্নে যদি বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে, আসলে চেক যদি করতে চাও করতে পারো, না করলেও চলবে। যদি কোডোমেন আর রেঞ্জ দেওয়া থাকে তাহলে তুমি চেক করে নিতে পারো যে ফাংশনটা 1 2 কিনা এবং সার্বিক কিনা। আর যদি প্রশ্ন যদি এগুলা না দেওয়া থাকে সুনির্দিষ্টভাবে, তাহলে একে এক এবং সার্বিক চেক করার দরকার নেই, তুমি বিপরীত ফাংশন নির্ণয় করে ফেলবা এইভাবে। যেহেতু বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে, অতএব এটা একা এক এবং সার্বিক ধরে নিতে হবে। বুঝতে পেরেছো? আর যদি যথেষ্ট ইনফরমেশন থাকে তুমি চেক করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন সবশেষ যে কথাটা বলে দিতে চাই সেটা হচ্ছে কোন একটা ফাংশন কিংবা ওই ফাংশনের বিপরীত ফাংশন এগুলা লেখচিত্র অঙ্কন করার বিষয়টা যেটা আসে অনেক সময়, সেটা হচ্ছে মনে করো এফ অফ এক্স ইজ ইকাল টু, আমি একটা সহজ ফাংশন দিলাম 2x প্লাস 3 দিলাম। এখন দেখো এফ অফ এক্স এর যে কথা আমি এটার y ধরে নিতে পারি, y ইজ ইকাল টু 2x প্লাস 3। এখন দেখো x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান কিন্তু আমরা বসাইতে পারি এখানে। x একটা স্বাধীন চলক, y ইজ ইকাল টু 2x প্লাস 3 এটা হলো নির্ভরশীল চলক। x এর মান যদি 0 বসাও তাহলে y এর একটা মান আসবে এখানে, কিন্তু y এর মান আসবে 3। x এর মান যদি 1 বসাও y এর মান আসবে 5। x এর মান যদি -1 বসাও তাহলে -2 প্লাস, তার মানে এখানে 1 আসবে। x এর মান যদি 2 বসাও, এখানে 2 বসালে 4 4 3 7 আসবে। তাহলে এই যে 0 3, তারপরে 1 5, তারপরে -1 1, তারপরে 2 7, এই যে বিন্দুগুলা বসাইলা এই বিন্দুগুলা ছক কাগজে বসাই দিলে চিত্র হয়ে যাবে। এটাই হবে ফাংশনের লেখ। তাহলে ফাংশনের লেখের একে অন্য কিছু না, বিশেষ কিছু না। তোমরা যারা সাধারণ সমীকরণ থেকে লেখচিত্র আঁকতে পারো, ওই একই জিনিসটাই আসলে। অর্থাৎ তোমাদের যে সমীকরণটা এখানে ফাংশন দিয়ে বলা আছে, ফাংশন না দিয়ে বইলা তুমি তো এখানে y ইকুয়াল ধরে নিবা। y ইকুয়াল ধরে নিয়ে x এর ভিন্ন ভিন্ন মান বসিয়ে x এর ইচ্ছা মতো মান বসাইতে পারো। আর যদি এখানে সুনির্দিষ্টভাবে ডোমেনটা দেওয়া থাকে তাহলে ওই মানগুলাই বসাইবা। আর যদি না দেওয়া থাকে তাহলে যে কোন ইচ্ছা মতো মান বসায় ওগুলা ছক কাগজে ওই যে x অক্ষ y অক্ষ বরাবর 2 বর্গ 3 বর্গ সমান এক একক ধরে মানগুলা বসিয়ে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফাংশন অংশটুকু আলোচনা করলাম, এবং এই ফাংশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ বোঝানোর জন্য। আসলে সব কথা ক্যামেরার সামনে দাঁড়াইলে বলা যায় না, তারপরে অনেক কথা বলার চেষ্টা করছি। তারপরেও যদি কোনো কিছু না বুঝো প্রশ্ন করতে পারো, কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।